কলকাতার ফুড কোর্টে আরামে বসে কফির আড্ডায় আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন এবং আপনার বরাত দিয়ে বলছেন যে গার্ডিয়ান পত্রিকা বলছে যে আপনারা বিশ্বাস করেন শেখ হাসিনা হিরো হয়ে ফিরবেন। বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে তার প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বই পরীক্ষিত এবং ভিশনারি, যে কারণে আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন করবেন, শেখ হাসিনা একজন কামব্যাক হিরোর মতোই প্রত্যাবর্তন করবেন। কিন্তু সেটি কিভাবে আর কি সেই প্রহসনের নির্বাচন যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয় তাহলে আমরা মনে করি যে বাংলাদেশে কোনো বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের জনগণের কোনো প্রতিনিধি তৈরি হচ্ছে সেটি মনে করার কোনো কারণ নেই। এবং এই সরকারের মেয়াদ আসলে তারা নিজেরা ঠিক করবে না, এই সরকারের মেয়াদ আসলে জনগণের আন্দোলন ঠিক করবে। কোন সরকারের মেয়াদ বলছেন? প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, এটা হচ্ছে যে অবৈধ যে ক্ষমতার আছে সেই অবৈধ ক্ষমতা লাইসেন্সটা একটা নবায়ন হচ্ছে আসলে। নবায়ন করতে পারবে না কেন? একবার কেন পারবে না? আপনারা এতবার পারলে। আইনগত রাজনৈতিক কোন ধরনের বিধিনিষেধ ছিল না। আজকে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি আইনগত নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিয়ে আসছেন। তারা আইনগতভাবে না করলেও কার্যত কোনো লাভ হবে না নির্বাচন করে। করেন নির্বাচন কিন্তু লাভ হবে না। ব্যাপারটা তো এরকমই। বাংলাদেশের মানুষের চাওয়া যদি দেখেন, বাংলাদেশের মানুষ একটা ভারসাম্যমূলক রাজনীতি চায়। এখন চাওয়া শুরু করলো, মানে আপনারা যখন ছিলেন তখন চাইতো না? কোর্টের আপনি বিচার প্রক্রিয়াটি দেখেছেন, এখানে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে তাদেরকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। শুরুতেই এই আদালতকে মানি না বলে তার মধ্যে অংশ না নেয় একটি পক্ষ, মানে আসামি পক্ষ, তাহলে কিভাবে আসলে অংশগ্রহণ করবে বা আইনজীবী দেবে? আইসিটি ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, আপনি জানেন যে এটি আইনগত ভাবেও কিন্তু বেআইন। কারণ এটি একটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি করা হয়েছিল। কি হলে আপনারা বলতেন বা বলবেন এটি সঠিক বিচার হচ্ছে? যে বয়কট করার আহ্বান জানাচ্ছেন, আপনাদের তো স্লোগানই আছে নো ভোট নো ভোট। 48.2% আওয়ামী লীগ ভোটারদের 48.2% ভোট যাবে বিএনপিতে, জামাতে যাবে 29.। তারা কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে ভোটের কোনো কিন্তু আগ্রহ দেখার কোনো ন্যূনতম আগ্রহ দেখতে পাচ্ছে না। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে আরামে বসে কফির আড্ডায় রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা। বলছেন হিরো হয়েই ফিরবেন হাসিনা। সিনিয়র নেতা, সাবেক এমপি, মন্ত্রীরা নিয়মিতই বৈঠক করছেন শেখ হাসিনার সাথে। তবে কি নিয়ে বৈঠক সে বিষয়ে মুখ খুলছেন না কেউ। কিন্তু কেন? কদিন পরে নির্বাচন, জরিপ বলছে আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইনে মিলছে না সাড়া। অন্যদিকে বৈশ্বিক সুপার পাওয়াররাও কেউ বিএনপি আবার কেউ সমর্থন করছে জামাতকে। আপাত দৃষ্টিতে কেউ নেই আওয়ামী লীগের পাশে। কিন্তু আসলে কি আছে কোনো ম্যাজিক যাতে হিরো হয়ে ফিরবেন হাসিনা? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ, আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। কয়েকটি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। মূলত গার্ডিয়ান পত্রিকায় যেটি প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগ পরিকল্পনা করছে রাজনৈতিক প্রত্যাবর্তনের, সেটি নিয়ে কথা বলতে চাই। নির্বাচন তো হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের কি তৎপরতা সেটি নিয়ে একটু জানতে চাই। আন্তর্জাতিক কোনো তৎপরতা আছে কিনা, সব মিলাই আপনার সাথে একটু স্বল্প পরিসরে কথা বলতে চাই। শুরুতেই গার্ডিয়ান পত্রিকার সেই প্রতিবেদন যে আপনারা প্রত্যাবর্তনের একটা ছক কষছেন, সেখানে আমি যদি একটু বাংলায় বলি, ইংরেজিতে আছে যে দেশে অপরাধী বা পলাতক হিসেবে বিবেচিত হলেও কলকাতার ফুড কোর্টে আরামে বসে কফির আড্ডায় আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন এবং আপনার বরাত দিয়ে বলছেন যে গার্ডিয়ান পত্রিকা বলছে যে আপনারা বিশ্বাস করেন শেখ হাসিনা হিরো হয়ে ফিরবেন। কিভাবে আসলে এটি আপনাদের বিশ্বাসের কারণ কি, এবং এই পরিকল্পনা রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনাটা কেমন? প্রথমত যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তো এগুলো তো সাংবাদিকের নিজস্ব মতামত আছে। আর আমরা যেসব উদ্ধৃতি দিয়েছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেসব উদ্ধৃতি দিয়েছে সেসব দলের বক্তব্য। এখন কে কোন পার্সপেক্টিভ থেকে দেখবে সেটি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি, এটি বাংলাদেশের গণমানুষ এবং দলের নেতাকর্মীরা তারাই নির্ধারণ করে যাচ্ছে। এবং প্রত্যাবর্তনের গল্প একটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগ্রাম মুখর অবস্থাতেই রয়েছে। প্রত্যাবর্তন এই অর্থে যে আমাদের যে গণতান্ত্রিক বিজয়ের প্রত্যাশা আমরা করছি সেটিকে কেন্দ্র করে বলা। আরেকটি হচ্ছে যে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিশেষ করে অস্থিতিশীলতা, অর্থনৈতিকভাবে বাংলাদেশের সম্পূর্ণভাবে ভেঙে পড়া, আইনের শাসন হীনতা এবং রাজনৈতিক যে ভারসাম্যহীনতা বাংলাদেশে তৈরি হয়েছে, উগ্রবাদের উত্থান তৈরি হয়েছে, এবং এর প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে
তার প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বই পরীক্ষিত এবং ভিশনারি, যে কারণে আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা চ্যাম্পিয়নের মতোই প্রত্যাবর্তন করবেন, শেখ হাসিনা একজন কামব্যাক হিরোর মতোই প্রত্যাবর্তন করবেন, এবং শেখ হাসিনা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতি এবং ভবিষ্যৎ যে স্থিতিশীল এবং অর্থনৈতিক সমৃদ্ধি যেটি বাংলাদেশের মানুষের চাওয়া, সেটি সেটি তিনি আপনারা নিশ্চিত আশা করবেন। করছেন, আরেকটি আশা করতেই পারেন, কিন্তু সেটি কিভাবে আর কি সেই কামব্যাক হিরো বলছেন, কিভাবে সেই হিরোর প্রত্যাবর্তনটা? একটি হচ্ছে যে আমাদের যে সংগ্রামটি রয়েছে, চলমান সংগ্রামের ধারাবাহিকতা, এবং যেটিকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। এটিকে আমরা মনে করি যে এটি শুধুমাত্র আওয়ামী লীগের রোডম্যাপ নয়, এটি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের রোডম্যাপ। যে কারণে যেই প্রহসনের নির্বাচন যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশে কোনো বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের জনগণের কোনো প্রতিনিধি তৈরি হচ্ছে, সেটি মনে করার কোনো কারণ নেই। এবং এই সরকারের মেয়াদ আসলে তারা নিজেরা ঠিক করবে না, এই সরকারের মেয়াদ আসলে জনগণের আন্দোলন ঠিক করবে। যে কারণে আমরা মনে করি যে আমাদের যে সাংগঠনিক এই যে সরকার সক্রিয়তা, এই সরকার তো শেষ আওয়ামী হয়ে লীগের যাচ্ছে, এই সরকারের মেয়াদ তো শেষ আর 5 দিন, মানে তারপরে নির্বাচন হয়ে যাবে, তারপরে জাস্ট ক্ষমতার হস্তান্তর। কোন সরকারের মেয়াদ বলছেন? যে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, এটা হচ্ছে যে অবৈধ যে ক্ষমতার আছে সেই অবৈধ ক্ষমতা লাইসেন্সটা একটা নবায়ন হচ্ছে আসলে। কারণ এটি যেহেতু কোনো অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্রতিনিধিত্বমূলক ইলেকশনের মাধ্যমে সেই ফলাফলটি আসছে না, যে কারণে আমরা মনে করি যে আমাদের লড়াইটি তো আসলে একই, গণতন্ত্রের লড়াই। তো সেই লড়াইয়ে আমাদের অব্যাহত গণতান্ত্রিক সংগ্রাম, সাংগঠনিক সক্রিয়তা, জনগণের সঙ্গে সংযোগ এবং বাংলাদেশের রাজনীতির একটা অনিবার্য পরিণতি, আমরা মনে করি যে শেষ পর্যন্ত একটা সেদিকেই যাবে। এবং সেই পরিস্থিতির মাধ্যমেই দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের সমর্থন, এবং সেটির প্রেক্ষিতে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একই সঙ্গে উগ্রবাদ ঠেকানোর ব্যাপারে আমাদের শুধুমাত্র দেশীয় জনমত নয়, আমরা বিশ্বাস করি যে একটা পর্যায়ে আন্তর্জাতিক জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকগুলো প্রসঙ্গ আপনার কাছ থেকে আসলো, আমি একে একে আসি। আপনি বলছেন যে অবৈধ ক্ষমতার নবায়নের এই নির্বাচনটা, সেটাকে বলছেন যে যদি তাই হয়, আপনারা তো কয়েকবার এটা করতে পারলেন, তো এই সরকার এই অংশগ্রহণমূলক নির্বাচন না করে, মানে সেই অর্থে নবায়ন করতে পারবে না কেন? একবার কেন পারবে না, আপনারা এতবার পারলে? দেখুন, প্রথমত হচ্ছে যে আমরা একটা পার্থক্য আমরা সবসময় স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে কোন নির্বাচনেই কারো অংশগ্রহণের নিষেধাজ্ঞা ছিল না। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু সবসময় নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্তটি সবসময়ই তাদের জন্য উন্মুক্ত ছিল, আইনগত রাজনৈতিক কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। আজকে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি আইনগত নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিয়ে আসছেন। এটি একটি। আরেকটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা, যেই রাজনৈতিক বাস্তবতা আসলে আমরা বিশ্বাস করি যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে সেটার সমাধান করতে হবে। বাংলাদেশের মানুষের চাওয়া যদি দেখেন, বাংলাদেশের মানুষ একটা ভারসাম্যমূলক রাজনীতি চায়। মানুষের একটি হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধেও তো আপনার ভোট দেওয়ার অধিকার আছে। তো আজকে অবস্থাটা তো এমন দাঁড়িয়েছে যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ভোট দিবে, সে অধিকারটিও কিন্তু বাংলাদেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যে কারণে আমাদের ভবিষ্যৎমুখী হতে হবে, এবং আমরা যদি টেকসই সমাধান চাই, তাহলে সেটির মাধ্যমে আসলে সমাধানটা সুনিশ্চিত করতে হবে। সাদ্দাম, দুটি বিষয়ে, একটা হচ্ছে আপনি বলছেন ভারসাম্যমূলক রাজনীতি চায় বাংলাদেশের মানুষ, সেটা কি এই এখন চাওয়া শুরু করলো? মানে আপনারা যখন ছিলেন তখন চাইতো না, এক। এবং আপনি বলছেন পার্থক্য, যে এই নির্বাচনের সাথে আপনাদের সময় নির্বাচনের পার্থক্য হচ্ছে আপনারা কোনো দলকে, মানে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করে নাই সেই সময়, কিন্তু আপনি আমার জানা মতে আইনের ছাত্র। ডি ফ্যাক্টো আর ডি জুর বলে একটা ব্যাপার আছে, আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, কিন্তু মানে কার্যত বস্তুত তারা আসলে নির্বাচন করেও খুব লাভ হচ্ছিল না। ফ্যাক্টটা এরকমই ছিল, যদি 18 নির্বাচনের কথা আপনার নিশ্চয়ই বারবার রেফারেন্সে আসছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়গুলো উঠে আসছে, এখনও আসছে। তো একই তো ব্যাপার না, আপনারা আইনগতভাবে না করলেও কার্যত কোনো লাভ হবে না, নির্বাচন করেন নির্বাচন, কিন্তু লাভ হবে না, ব্যাপারটা তো এরকমই। না, প্রথম কথা হচ্ছে যে সমস্যাটি যদি এটি হয়ে থাকে যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন না হওয়াটা বাংলাদেশের একটা সমস্যা, কিংবা ক্ষমতার পরিবর্তন যেটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যিকারের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত, এটি যদি সমস্যা হয়ে থাকে এবং এ ব্যাপারে যদি জাতীয় মতৈক্য তৈরি হয়, তাহলে সমাধান এটি নয় যে আপনি একটি একতরফা ইলেকশনের দিকে যাবেন। সমাধানটি হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সমস্যা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করাটি হচ্ছে সবচেয়ে জরুরি সমাধান। তার মানে কিন্তু আপনি সমস্যাটাকে পাশ কাটিয়ে সমস্যাটা আর বাড়াচ্ছেন না। তার মানে আপনি যে রাজনীতিটা করছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের নয়, বরং আপনার যে দলীয় স্বার্থান্ধ রাজনীতি আছে সেটাকে যেন আপনি সামনের দিকে টেনে নিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু
আপনি আপনার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটি সবচেয়ে বড় সুস্পষ্ট পার্থক্য বলে মনে করি। আরেকটি হচ্ছে যে এই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন আছে, নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি অংশগ্রহণও করেছে এবং বিএনপির এই 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করা, সেটির একটা দুপুরবেলা তাদের প্রত্যাশাও ছিল যে নির্বাচনে ভালো ফলাফল হবে। এই বাস্তবতাগুলোও কিন্তু আছে এবং আমরা মনে করি যে এই সব বাস্তবতা এবং বাংলাদেশের এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী যে বাস্তবতা, সেখানে যে ধরনের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি দলকে দমন-পীড়ন, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে এবং জনগণের কণ্ঠরুদ্ধ করার মধ্য দিয়ে যে পরিস্থিতির দিকে যাচ্ছে, সেটি আমরা মনে করি যে গণতন্ত্রের যদি আপনি কোনো প্যারামিটার দেখেন তাহলে আসলে অতীতের সমস্ত রেকর্ডই আসলে বর্তমান ব্যবস্থাটি ভেঙে ফেলেছে। জি। আর আপনি কি মনে আমরা করেন, যদি আপনি বলছেন যে স্থিতিশীলতা চাই, আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়াটাই যদি সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যার দিকে মানে সমাধানের দিকে যাওয়া হচ্ছে না আপনার ভাষ্যমতে, যেটি আপনি বলছিলেন। মানে আপনারা কি তাহলে ওই জায়গাটা অ্যাকনলেজ করে আগাতে চাইবেন যে আসলে আপনারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা না করার কারণে ভারসাম্যটা নষ্ট হয়েছে এবং ভারসাম্য আনার জন্য এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা প্রয়োজন? আপনারা কি এতটুকু অ্যাকনলেজ করে সামনের দাবিটা করেন? দেখুন, একটি রাজনৈতিক দল তো যে তার গণতান্ত্রিক মূল্যবোধ, রাষ্ট্র ক্ষমতায় তার পারফরমেন্স, কিংবা এটি তো একটি সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে এবং একটা রাজনৈতিক দলের অবশ্যই নিজস্ব উপলব্ধি থাকে এবং একই সঙ্গে শুধুমাত্র কোনো পপুলিস্ট মূল্যায়নের দ্বারা প্রভাবিত হওয়া, সেটিও কিন্তু একমাত্র কাজ নয়, বরং আমরা মনে করি যে অতীতের এবং ভবিষ্যতের সমন্বয়ের মাধ্যমেই কিন্তু আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সে কারণে আমাদের একটা নিজস্ব বিবেচনাবোধ, মূল্যায়ন তো অবশ্যই আছে, কিন্তু একই সঙ্গে আমি এটি পরিষ্কারভাবে বলতে চাই যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং আওয়ামী লীগ সরকার হিসেবে তারা আমাদের গণতন্ত্রকে টেকসই করা, প্রাতিষ্ঠানিকীকরণ করা এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে ব্যাপারে আন্তরিকতার পরিচয় দিয়েছে এবং গণতন্ত্রকে যদি আপনি সাকসেসফুল করতে চান, সেটির দায় সরকারের যেমন আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর আছে। এখন দায়িত্বের লঙ্ঘনটি পরিচিতি কে ঘটিয়েছে, কে এই ক্ষেত্রটি তৈরি করেছে, জনগণের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর মানুষকে দিতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আওয়ামী লীগের গণতন্ত্রের ট্র্যাক রেকর্ড এটি আশা জাগানিয়া এবং তাদের যে প্রমিসটা রয়েছে, এটাও আমি মনে করি যে আমাদের রাজনীতির একটা বাড়তি উপাদান। জি। এই যে মানে সেই প্রশ্নটাই যে আপনারা আসলে ওই সমস্যাটা চিহ্নিত করতে পারছেন কিনা বা ওই জায়গাটা অ্যাকনোলেজ করছেন কিনা, আপনি আপনার মতো করে একটা ব্যাখ্যা দিলেন। এই বিষয়ে আসলে খুব স্পষ্ট করে কেউ ভুল স্বীকার করার যে জায়গাটা, বা 5ই আগস্টের আগে যে ঘটনা সেটির ব্যাপারে খুব স্পষ্ট করে অনুশোচনা বা অনুতপ্ত হবার জায়গাটা, সেটি খুব একটা আপনাদের মধ্যে নেই। সেটি গার্ডিয়ান বলছে যে খুব অল্প কিছু মানুষই ভুল স্বীকার করেন, তার মধ্যে রেফার করছেন তানভীর শাকিল জয়, তিনিও সাবেক এমপি আওয়ামী লীগের, তাকে রেফার করছেন যে তিনি স্বীকার করছেন যে আমরা অথরিটেরিয়ান বা স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী হয়েছিলাম। আমার অনুষ্ঠানেও কয়েকজন নেতা, যেমন হাবিবে মিল্লাত সাবেক এমপি, তিনি বলেছিলেন জনপ্রিয়তা হারিয়েছিলেন বলেই এই অবস্থায় হয়েছিল। মানে আপনারা এই যে কেউ কেউ বলছেন, এটিকে আপনারা আসলে কিভাবে দেখেন? কেউ কেউ বলছেন, আবার বেশিরভাগ অংশ বলছেন না। না, এটি কিন্তু আজকে দেখুন যে আজকে আপনি যদি 5 আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃত্বের কথা যদি বলেন, জুলাই আগস্টের ঘটনাকে অ্যাড্রেস করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আওয়ামী লীগ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ বিচার এবং সুস্পষ্টভাবে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, অপরাধে যারাই সম্পৃক্ত হোক না কেন তাদের বিচারিক প্রক্রিয়া আওতায় আনতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সঠিকভাবে যেন ন্যায়ানু বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় সেটি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যারা এই জুলাই আগস্টের এই ঘটনা পরিক্রমায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রত্যেকটি ঘটনার আনুপুঙ্খ তদন্ত যেন নিশ্চিত করা হয়, এটি তো সত্যিকারের আমরা যেটি মনে করি যে দায়িত্বশীলতার পরিচয়, যে সঠিক ঘটনাটা ঘটে আসুক, রাজনীতিকীকরণ যেন ঘটনাটি না ঘটে, এটি যেন ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল যেটি বাংলাদেশে তৈরি হয়েছে সেটির বাস্তবতা যেন সেই বাস্তবতায় যেন না যায়, সেই লক্ষ্যেই তো একটা রাজনৈতিক দল সঠিক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতের দিকে তাকাতে চাই এই বাস্তবতাগুলোর আলোকে। যে কারণে একটা যে সার্বিক মূল্যবোধ, সার্বিক উপলব্ধি, এই আজকে দেখুন যে 5 আগস্টের পরবর্তীতে যখন বাংলাদেশে উগ্রবাদের অভ্যুত্থান, এক ধরনের আনুষ্ঠানিক সূচনা হয়, মৌলবাদের অভ্যুত্থান হয় বাংলাদেশে, তো সেটি নিয়ে তো অবশ্যই আমাদের উপলব্ধি রয়েছে এবং এই আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে তো অবশ্যই নিজস্ব মূল্যায়ন রয়েছে। আর আরেকটি হচ্ছে যে দুঃখবোধ, অনুতাপ, অনুশোচনা, এই যে শব্দ, শেষ করুন। এই যে বিষয়গুলো ব্যবহার করা হয়, প্রথম কথা হচ্ছে যে মানুষকে রায় দেওয়ার সুযোগ দিতে হবে। আজকে কে দুঃখিত হবে, কে লজ্জিত অনুভব করবে, কার কতটুকু দায় রয়েছে, এটি তো
এক ধরনের বায়বীয় বিষয়। এই সিদ্ধান্তটি আপনি কিভাবে গ্রহণ করবেন? এক গণতান্ত্রিক সিদ্ধান্ত মানুষকে নেওয়ার সুযোগ দিতে হবে। আর যদি ন্যায় বিচারের প্রক্রিয়া আপনি অবলম্বন করতে চান, তাহলে সেই নিরপেক্ষ ন্যায়ানক বিচার প্রক্রিয়া আপনাকে নিশ্চিত করতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছে না, তাদেরই তো আমি মনে করি যে তাদেরই আসলে নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে তারা সঠিক কাজটি করছে কিনা। এই যে নিরপেক্ষ বিচার, এটা আসলে তো একটা খুবই সুন্দর শব্দগুচ্ছ, কিন্তু এটি আসলে কিভাবে সম্ভব, কোন সময়ে সম্ভব? আপনারা এখনকারটা নিরপেক্ষ মানেন না, আপনাদের সময় যে বিচারগুলো হয় সেগুলো আবার মানে যারা বিরোধী পক্ষ ছিল তারা মানেন নাই, তাহলে কি হলে আমরা বলবো আসলে নিরপেক্ষ? দেখুন, এখানে তো সুস্পষ্ট ভাবেই মনে করার আপনি যখন দেখবেন যে আপনাকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, আপনি ন্যায় বিচারের কথা বলছেন, তা আপনি ইন্ডেমনিটি কেন দেবেন? আপনি সুনির্দিষ্ট একটি গোষ্ঠীকে, একটা রাজনৈতিক দলের সঙ্গে যারা সম্পৃক্ত, কিংবা একটা তাদের ভাষায় একটা রাজনৈতিক গতিপথ তারা নির্ধারণ করতে চেয়েছে, এবং তারা এক ধরনের কনফেশন দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে, তারা পুলিশ হত্যা, থানা লুট, এই সরকারি অবকাঠামোতে আক্রমণ, এই কাজগুলো করেছে। আপনি যখন ইন্ডেমনিটি দিচ্ছেন, তখন তো আপনি ন্যায় বিচারের কোনো ধারণা আপনি রাষ্ট্র হিসেবে রাখছেন না। আপনি এটি তো আজকে শুধুমাত্র আমাদের ধারণা, এটি তো ফ্যাক্ট যে এই দখলদার সরকার তারা এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। তারা যদি ন্যায় বিচারে বিশ্বাস করে তো হোক, সমস্ত কিছু একটা ন্যায় বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে হোক। এটি তো একটি বড় দৃষ্টান্ত যে নিরপেক্ষ বিচারের ধারণা তারা রাখছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কোর্টের আপনি বিচার প্রক্রিয়াটি দেখেছেন, এখানে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে তাদেরকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কোনো ধরনের মতামত প্রদান করার কোনো সুযোগ থাকছে, নাকি কিভাবে কোনো আসলে ধরনের মতামতটা বিচারিক রাখবে, যে প্রক্রিয়া কিভাবে অবলম্বন মতামতটা রাখবে বা করছে? আইনজীবী নিয়োগ করবে? মানে তার জন্য তো একটা লিগাল প্রসিডিওর আছে। যদি আগে থেকে শুরুতেই এই আদালতকে মানি না বলে তার মধ্যে অংশ না নেয় একটি পক্ষ, মানে আসামি পক্ষ, তাহলে কিভাবে আসলে অংশগ্রহণ করবে বা আইনজীবী দেবে বা মতামত দেবে কিভাবে? একটি হচ্ছে যে এই যে আইসিটি ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, আপনি জানেন যে এটি আইনগত ভাবেও কিন্তু বেআইন। কারণ এটি একটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি করা হয়েছিল। সে কারণে এই আইনকে কভার করার মতো কোনো ধরনের আইনি যুক্তি কিন্তু নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে এটি করা হয়েছে। সেই আপনি জানেন যে অধ্যাদেশকে আপনি যখন পার্লামেন্টে অনুমোদন দিবেন, সেটি আইন হিসেবে আহ আহ, অনুমোদন পাবে। আজকে এই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে একটি অধ্যাদেশ দিয়ে, এবং যেটি বাংলাদেশের কোনো পার্লামেন্টে এখন অনুমোদন দেওয়া হয়নি। অথচ সর্বোচ্চ বিচারিক দণ্ড সহ আনুষঙ্গিক সমস্ত প্রবিধান কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই যে বিচারিক সাদ্দাম, প্রক্রিয়া, আপনি এই তো বিচারিক এটার প্রক্রিয়া সমালোচনা নিয়ে করতেই সংশ্লিষ্ট পারবেন, সকল আপনি এটার আন্তর্জাতিক সমালোচনা করতেই পারবেন, আন্তর্জাতিক অঙ্গন থেকেও এই কোর্ট নিয়ে সমালোচনা করছে, সেটি আছে, কিন্তু কি হলে আসলে সঠিক বিচার হবে আপনি আমাকে এটা বলেন যে মানে কি হলে আপনারা বলতেন বা বলবেন এটি সঠিক বিচার হচ্ছে, কি করা হলে? প্রথমত নিরপেক্ষ তদন্ত হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ইন্ডেমনিটি আইন যেটি তারা করেছে, যেটির মাধ্যমে আপনি বিচারিক দায় মুক্তি দিচ্ছেন, সেটি প্রত্যাহার করতে হবে। এবং তারপরে এখানে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কতটুকু রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পরিপ্রেক্ষিতে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটির প্রত্যেকটি আইনানুগ দৃষ্টিভঙ্গি, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ধারণা, সবকিছুর আলোকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি যখন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, কিংবা কোর্টকে যখন রাজনৈতিক কাজে ব্যবহার করবেন, কিংবা সরকার যখন নিজেই রায় ঠিক করে দিবে আজকে, তখন তো কোনো ধরনের ন্যায় বিচারের পরিবেশ আছে এটি মনে করার কোনো কারণ নেই। জি, মানে খুব সুন্দর লাগছে কথাগুলো, কিন্তু কথাগুলো খুব থিওরিটিক্যাল মনে হচ্ছে। কারণ কি, যখন ধরেন ওই সময় তো আইন আদালত ছিল যখন আসলে এই ঘটনাগুলো ঘটছিল, তখন যে এফআইআর হচ্ছিল, তখন যে তদন্তগুলো হচ্ছিল, তখন সব মানে অজ্ঞাতনামা আর বিএনপি জামাতের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, একদম ভর্তি করে এফআইআরে নাম ভর্তি করে দেওয়া হচ্ছিল। অতএব আসলে নিরপেক্ষ তদন্ত কিভাবে? তখন জাতিসংঘ তদন্ত করতে চেয়েছিল, কিন্তু জাতিসংঘকে তদন্ত না করতে দিয়ে তাদের কাছ থেকে টেকনিক্যাল সহযোগিতা চেয়েছিল তৎকালীন সরকার। সেই সময় পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর নাইমুল ইসলাম খান ছিলেন, তিনি তখন প্রেস সচিব, তারা মিলে বলেছিলেন, আমার এখনো মনে পড়ে সেই সংবাদ সম্মেলনটা। তো আসলে তদন্তটা কখন সঠিক হতো সেটা নিয়ে একটা প্রশ্ন। যাই হোক, এদিকে আর না যাই, আমি আসলে ওই যে প্রত্যাবর্তনের পরিকল্পনা আপনি যেটা বলছিলেন, গার্ডিয়ান পত্রিকায় লিখছে যে পরিকল্পনার মধ্যে আসন্ন নির্বাচন ব্যাহত করতে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার উদ্যোগ রয়েছে। এটা গার্ডিয়ান পত্রিকা বলছে, মানে সমর্থককে সক্রিয় করার উদ্যোগ, মানে এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করবেন যে কীরকম উদ্যোগ আপনাদের রয়েছে আসন্ন নির্বাচনকে ঘিরে? আমি আগের প্রসঙ্গে শুধু 1 মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি ন্যায় বিচারের যে ধারণার কথা বললেন, সিলেক্টিভ জাস্টিস করার তো কোনো ধরনের ন্যায় বিচার না, এটা তো জাস্টিস না। আজকে দেখুন যে আপনি সরকারের রিপোর্ট অনুযায়ী 800 জন ধরা হয়েছে জুলাই আগস্টে, নিহত হয়েছে জাতিসংঘে সেটি হচ্ছে যে 15ই আগস্ট পর্যন্ত তারা 1400 জনের একটি ধারণা দিয়েছে। আপনি যদি জুলাই আগস্টের মধ্যেও দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু মৃত্যুর সংখ্যা
শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই। এবং 5ই আগস্টের পর থেকে 15ই আগস্ট আপনি যদি জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী নিহত হওয়া, মৃত্যুবরণ করা এবং আগুন দিয়ে পুড়িয়ে মারার অসংখ্য ঘটনা ঘটেছে। এবং কারাগারের এবং 8 আগস্টে যখন এই দখলদার সরকার গঠন করে, তারপর থেকে তো শুধুমাত্র কারাগারের অভ্যন্তরেই 200 শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে। তো আপনি যদি বিচার করতে চান, তাহলে তো সমস্ত কিছুর বিচার করতে হবে। আপনি কোনোটার বিচার করবেন, কোনোটার বিচার করবেন না, এটা তো ন্যায় বিচার হতে পারে। আপনি সকল কিছুর বিচার করুন, এবং যে কোনো আইনের শাসনের মুখোমুখি হওয়ার সক্ষমতা অবশ্যই আমাদের আছে। আর আপনি যেটি আপনি যে দ্বিতীয় বিষয়টি দ্বিতীয় বিষয়টি আমি আবারও জানতে বলছি চেয়েছেন, আপনাকে, সেটি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমি আবারও আপনাকে বলছি, কিন্তু এই সময়ের বিচারের সমালোচনা করছেন। আমি আসলে প্রশ্ন ওখানেই করছিলাম, আপনাদের সময় যে বিচার ব্যবস্থাটা শেষের দিকেও যেটি হচ্ছিল, এই প্রসঙ্গে যেটি হচ্ছিল, সেটার উপরেও মানুষ আস্থা রাখতে পারছে না, যার ফলেই আসলে প্রশ্ন যে কি হলে বা কখন আসলে ন্যায় বিচারটা পাওয়ার সুযোগ হতো। জি, এখন কি আপনি পরের প্রশ্নে আসতে চান? আমি কি প্রশ্নটা করব? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি আসলে দ্বিতীয় প্রশ্নে আমি আসতে পারি। প্রশ্ন করছিলাম যে পরিকল্পনার মধ্যে যে এইটি গার্ডিয়ান বলছে যে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার উদ্যোগ রয়েছে, এই বিষয়টি একটু ব্যাখ্যা করবেন, কিরকম ভাবে সমর্থকদের সক্রিয় করার উদ্যোগ? এটি তো গার্ডিয়ানের ভাষা, আচ্ছা। গার্ডিয়ান তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটি লিখেছে। আরেকটি হচ্ছে যে আমাদের আহ, এই আওয়ামী লীগের কৌশলটি কি। আজকে দেখুন যে আওয়ামী লীগ যে কৌশলটি গ্রহণ করছে রাজনৈতিক দল হিসেবে, এটি কি দায়িত্বশীল, এটি কি গণতান্ত্রিক, এটি শান্তিপূর্ণ কিনা। আপনি যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করেন, আমাদের আপনি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন, তুলনামূলক বিশ্লেষণ করছিলেন। 2014 সালে নির্বাচনে যখন বিএনপি জামায়াত অংশগ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও যখন অংশগ্রহণ না করে, তখন কিন্তু গোটা বাংলাদেশকে বার্ন ইউনিটে পরিণত করা হয়েছিল। সহস্রাধিক মানুষ আক্ষরিক অর্থেই মৃত্যুবরণ করেছিল, অসংখ্য মানুষ আহত হয়েছিল, এবং বাসে যারা মারা গিয়েছিল তারা কিন্তু কোন নির্দিষ্ট দলের কর্মী সমর্থক সেটি নয়, বাংলাদেশের মানুষ মারা গিয়েছিল। আজকে বিপরীতে দেখুন, আওয়ামী লীগের উপর বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটি বিএনপির উপর সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর কখনো প্রয়োগ করা হয়নি। দমন পীড়ন, নির্যাতন চালানো হচ্ছে। কারাগারের অভ্যন্তরে 120-এর অধিক জামাতের উপর শুধুমাত্র নিয়মিত নিষেধাজ্ঞা দেওয়া সংসদ হয়েছে। সদস্য তারা আছে। ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণমুখী রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষের জনমতের উপর ভিত্তি করে আওয়ামী লীগ রাজনৈতিক সমস্যার সমাধান করতে চায়। আওয়ামী লীগ গণ আন্দোলন গড়ে তুলতে চায় মানুষের সমর্থনের উপর ভর করে। যে কারণে কিন্তু আওয়ামী লীগের কৌশলটাকে আজকে দেখুন যে এই প্রহসনের ইলেকশনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বর্জন করার আহ্বান জানাচ্ছে, আওয়ামী লীগ বয়কট করার আহ্বান জানাচ্ছে, আওয়ামী লীগ মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেটি প্রয়োগ করার আহ্বান জানাচ্ছে। এবং রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষকে জিম্মি করা রাজনীতি, আওয়ামী লীগ কিন্তু সেই পথ অনুসরণ করেন। এবং একদমই। আপনারা আজকে এই যে এত ধরনের বয়কট ঘাত করার প্রতিঘাত। আহ্বান জানাচ্ছেন, সাদ্দাম হোসেন যে বয়কট করার আহ্বান জানাচ্ছেন, আপনাদের তো স্লোগানই আছে নো ভোট নো ভোট। আমি আসলে এটাও প্রশ্ন করতে চাই আপনাকে যে এই আহ্বানে আপনারা কি সাড়া পাচ্ছেন বা পাবেন বলে মনে করেন সামনের নির্বাচনে? কারণ জরিপও একটা দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে 48.2% আওয়ামী লীগ ভোটারদের 48.2% ভোট যাবে বিএনপিতে, জামাতে যাবে 29.9%, এনসিপিতে 6.5% এবং আরও টুকটাক অন্যান্য জায়গায় যাবে আর কি। এই একটা হচ্ছে পরিসংখ্যান বলছে বা জরিপের ফল বলছে। আল জাজিরা এক্সপ্লেনেশন সেখানে একটা প্রতিবেদনে দেখছিলাম, একজনকে একটা সমৃদ্ধা তার তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে ভোট যদি তিনি দিতে নাও চান, তাহলে তাকে বলা হবে যে তিনি আওয়ামী লীগের সমর্থক, ফলে সমস্যা আছে, ফলে সেই বিবেচনায় হলেও তাকে ভোট দিতে যেতে হবে। মানে নানান রকম বাস্তবতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই, আজকেই পড়ছিলাম পত্রিকায়, যে মাথার উপর ছাতা দরকার, ফলে তারা প্রচারণা চালাচ্ছেন, কেউ কেউ ধানের শীষে প্রচারণা চালাচ্ছেন, চালাতে চালাতে আবার জয় বাংলাও বলে ফেলছেন কেউ কেউ। এই হচ্ছে অবস্থা। তাহলে মানে আপনাদের ডাকে সারা মিলবে? একটি হচ্ছে যে জরিপের কথা যদি বলি, আজকে বাংলাদেশের যে বাস্তবতা আছে, কেউ একজন সাধারণ মানুষের কাছে জানতে চাবে এবং সে সরাসরি আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা আওয়ামী লীগকে সমর্থন করে ভোট বর্জন করবে, এই এটি যদি বলে, তার কিন্তু বেঁচে থাকার গ্যারান্টিটা নেই, তার কিন্তু চাকরিটা থাকবে না, তার কিন্তু সার্টিফিকেটটা থাকবে না। তো এই বাস্তবতার মধ্যে দম বন্ধ করা পরিবেশের মধ্যে জরিপে সত্যিকারের পরিবেশ, প্রকৃত পরিস্থিতি কিন্তু জানা সম্ভব নয়। বিশেষ করে আওয়ামী লীগের ভোটারদের দৃষ্টিভঙ্গি, সমর্থকদের দৃষ্টিভঙ্গি যদি আপনি জানতে চান বাংলাদেশে, সেই বাস্তবতা আসলে নেই। আরেকটি হচ্ছে যে আজকে ভোটের যে পরিবেশ যদি দেখেন, এটি হচ্ছে যে আজকে ভোটের যে এটি এক ধরনের পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এটা এক ধরনের ঘরোয়া টুর্নামেন্ট বিএনপি জামায়াত এবং এনসিপির মধ্যে। এটি বিএনপি জামায়াত এনসিপির একটা যৌথ কাউন্সিলের মতো। আজকে সাধারণ মানুষের এই নির্বাচন নিয়ে কতটুকু আগ্রহ রয়েছে সেই প্রশ্নটি কিন্তু আছে। আপনি গ্রামে গঞ্জে, শুধুমাত্র আমাদের নয়, আপনি যদি নিরপেক্ষ বিশ্লেষক, আমরা তাদের বক্তব্য যখন শুনি, অনেকেই বলে তারা কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে
ভোটের কোনো কিন্তু আগ্রহ দেখার কোনো ন্যূনতম আগ্রহ দেখতে পাচ্ছে না। যে দুটি ভোট কিন্তু তারা যখন করছে ধরেন একটি গণভোটের প্রচারণায় প্রহসন। যাচ্ছেন যখন তারেক রহমান বা জামাতের আমিররা যখন যাচ্ছেন, তখন বিশাল একটা জনগোষ্ঠী আসছেন। মানে সেই সমাবেশে অনেক জনবহুল হয়ে উঠছে। সেটাও তো হচ্ছে। স্লোগানে মুখরিত হচ্ছে। সেরকম পরিস্থিতিও তো দেখা যাচ্ছে। দেখুন, একটা রাজনৈতিক দলের আপনি যদি কর্মসূচি দেন, আপনি যদি ভোট ছাড়াও কোনো কর্মসূচিতে যান, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, সেখানে তো জমায়েত এটি স্বাভাবিক একটি বিষয়। সেখানে কর্মী সমর্থক তারা তো স্বাভাবিকভাবেই থাকবে। তো এটির সঙ্গে বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে এটির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সমর্থন, ভোটের প্রতি আগ্রহ আছে কি নেই, এটি তো প্রমাণ করতে পারবেন। একটা জেলা সব সব শহরেই যখন যায়, একটা জমায়েতে যদি 50,000 মানুষ থাকে, সেই জেলা শহরে মানুষ রয়েছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। তো সেটির মাধ্যমে আসলে আপনি রাজনৈতিক জনসমাবেশে কর্মী সমর্থক, একটা নির্দিষ্ট দলের যারা কর্মী রয়েছে, বিভিন্ন পর্যায়ের সমর্থক রয়েছে, নেতা রয়েছে, তারা তো সেখানে সমবেত হবেই। তো এটি তো আর বাংলাদেশের জনগণ কি ভাবছে, পথে প্রান্তরে কারা কি আছে, কতজন অংশগ্রহণ করতে চাচ্ছে, সেটি নিয়ে তো নেই। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সেটির খবর মানুষ আপনারা কি করে পাচ্ছেন? এই সেটির নির্বাচন খবর নিয়ে কোনো আপনারাই ধরনের বা কোনো কিভাবে আগ্রহ নেই। পাচ্ছেন? কারণ হচ্ছে যে হুম, বলছিলাম যে হ্যাঁ, সেটি তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নিরপেক্ষ বিশ্লেষকদের মন্তব্য। হ্যাঁ, সেটির আলোকে আমরা বলছি যে গ্রামে গঞ্জে মানুষের এই নির্বাচনের প্রতি যে অনাগ্রহ, সেটির মাধ্যমে একটি দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে যে নির্বাচনের দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিরকম থাকবে, আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি কিরকম থাকবে, এবং যেরকম সরাসরি ভাবে দুই রাজনৈতিক দল যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রহসনের নির্বাচনে, এই নাটকের ড্রেস রিহার্সালে যারা অংশগ্রহণ করছে, সরাসরি বলে দিচ্ছে যে ভোট কেন্দ্রে তারা কিভাবে থাকবে, দখল করবে, বিজয় করবে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এবং যে কারণে মানুষ কিন্তু এটি মনে করে না যে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ কিন্তু এটি মনে করে না যে তার নিজের ভোটটি সে নিজে দিতে পারবে। মানুষ মনে করে যে তারা তাদের মতো করে সমঝোতা করে, ব্যাকডোর ডিলিং এর মাধ্যমে, কিংবা তাদের ক্ষমতার দর কষাকষির মাধ্যমে যেটা করা সম্ভব হয় তারা সেটাই করবে। এখানে জনগণের মতামতের প্রতিনিধিত্ব করবে কিংবা জনগণের ভোটের মূল্য আছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটি মনে করে না। এবং আমরা যেটি বিশ্বাস করি যে এই বয়কট ক্যাম্পেইন, এই বর্জনের ক্যাম্পেইন এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব বিবেচনা বোধ, সেই বিবেচনা বোধ থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে যতই তারা জোট চুরি করুক, কারচুপি করুক, যতই তারা জাল ভোট, ভুয়া ভোট দেখাক, যতই তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে কেলেঙ্কারি করুক, তারপরও আমরা স্পষ্টতই বলতে পারি যে শুধুমাত্র কৃত্রিম সংখ্যা দেখানো ছাড়া বাংলাদেশের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। আচ্ছা, সেটি আপনার বিশ্বাস এবং আপনার মূল্যায়ন আপনি বলছিলেন। কিন্তু নির্বাচন হয়ে যাবে, ক্ষমতায় চলে আসবে একটি দল। তারপর? দেখুন, এটি তো আমরা স্পষ্ট করে বলছি যে এটি চলমান যে অবৈধ ক্ষমতা, সেই অবৈধ ক্ষমতাকে আরো নতুন করে সামনে নিয়ে আসা, কিংবা যারা হুম। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের মধ্যে মিউজিক্যাল চেয়ারের পরিবর্তন করার মতো বিষয়। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে যে মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরে দিতে হবে, বাংলাদেশের মানুষকে রায় দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। এবং সেটির জন্য আমরা গণতান্ত্রিক সংগ্রামের কোনো বিকল্প দেখি না। এবং সেটি আমাদের জন্য, আমাদের দলের সার্ভাইভালের জন্য সেটি নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের সার্ভাইভালের জন্য এটি জি। এই জরুরি, যে গণতান্ত্রিক কারণে আমরা সংগ্রামের সেটাতেই কথায় ফোকাস করছি। জি, সাদ্দাম হোসেন, এই গণতান্ত্রিক সংগ্রামের কথা বিএনপি এতদিন বলেছে এবং তারা 17 বছর ধরে বলেছে তারা গণতান্ত্রিক সংগ্রাম করেছে। আপনারা কি মনে করেন আপনাদের এই গণতান্ত্রিক সংগ্রামটা কত দীর্ঘ হবে? দেখুন, বিএনপি যদি গণতান্ত্রিক সংগ্রামে বিশ্বাস করতো, বিএনপি যদি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করতো, তাহলে তো আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই চিঠি দিয়েছে নিশ্চিত করার জন্য, সেই কৃতিত্ব প্রকাশ জোর গলায় করতে হতো না। তাহলে তো তারা এই যে প্রহসনের একতরফা ইলেকশন, সেই দিকে তারা যাওয়ার কোনো দৃষ্টিভঙ্গি থাকতো না। নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা করা, জনগণের কাছে না গিয়ে, এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই ক্রাউন প্রিন্সের মর্যাদা নিয়ে আহ রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করার বাস্তবতা থাকতো না। যে কারণে গণতন্ত্রের পরীক্ষায় তো তারা উত্তীর্ণ হয়নি। গণতন্ত্রের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতো যদি তারা এই এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশ্নটিকে সামনে রাখতো এবং এটির প্রশ্নে অটল থাকতো। এবং আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের যে আপনারা কি গণতান্ত্রিক বিএনপিকে চলমান লড়াই আপনাদের চেয়ে সংগ্রাম খুব ভালো রয়েছে। মনে করেন, জনাব সাদ্দাম হোসেন, যে আপনাদের চেয়ে অনেক ভালো একটা দল বিএনপি, নীতি নৈতিকতা সব দিক থেকে? মানে আপনারা যদি এরকম করে টিকে যেতে পারেন, তো বিএনপি কে কেন আশা করেন যে তারা আসলে আপনাদেরকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক না হলে তারা নির্বাচনে যাবেন না, বা সরকারের দায়িত্ব নেবেন না? এটি কেন মনে করেন? তা এটি তো আমরা যেটি বলার চেষ্টা করছি যে তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধারণ করছে না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মতো নৈতিক সাহসও তাদের নেই। হুম। যে জনগণের ভোটে জনগণ যদি বিজয়ী করে তাহলে তারা ক্ষমতায় যাবে, এই নৈতিক সাহস দিয়ে তাদের নেই, তো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এবং যে কারণে কিন্তু আজকে দেখুন যে আজকে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে রাজনৈতিক
বার্তাটি বারবার দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে একটা রাজনৈতিক দল সরকারি দলও যেতে পারে, বিরোধী দলও যেতে পারে। একটা রাজনৈতিক দল বিরোধী দলে থাকলে সেটি সবসময় ব্যর্থতা সেটি নয়, এটা গণতন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে যখন সেই প্রক্রিয়াটিকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে এবং 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 একই সঙ্গে আমরা আপনি যেটি বলছিলেন যে এটির মেয়াদ, এই লড়াইয়ের মেয়াদটি আসলে কতটুকু, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই যারা এই অবৈধভাবে ক্ষমতা দখল করবে তাদের মেয়াদ আসলে, আমি আগেই বলেছি, তাদের মেয়াদ তারা নির্ধারণ করবে না, তাদের মেয়াদ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এটি টেকসই হবে না, এটা স্থায়িত্ব দিবে না। এর আগে বাংলাদেশে 15ই ফেব্রুয়ারি ইলেকশন, বাংলাদেশে আপনাদের একটা কোনো পূর্বাভাস বা সেই প্রেডিকশন সংসদের আছে? মেয়াদ কত হয়েছে সেটা আমরা জানি। কোনো প্রেডিকশন আছে যে কত? আমি মনে করি যে এই যারা আমি আমরা মনে করি যে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের মেয়াদ বেশি দিন হবে না, এবং শেষ পর্যন্ত একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়েই আসলে জনগণের কাছে ফয়সালা করতে হবে। আমাদের লক্ষ্য এটি, বাংলাদেশের জনগণের লক্ষ্য এটি, এবং এটি বাংলাদেশের আসলে আমাদের সাদ্দাম, আপনি একমাত্র বলছিলেন সমাধান। যে বারবার মানে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার যে নির্দেশনার কথা তিনি বলছেন, আমরা জানতে পারছি তিনি বা গার্ডিয়ানের প্রতিবেদনেও বলা হচ্ছে যে তিনি নিয়মিতই আওয়ামী লীগের সিনিয়র নেতা, সাবেক এমপি, মন্ত্রীদের সাথে বৈঠক করছেন এবং আপনিও আছেন, আপনিও যান তাদের মধ্যে বৈঠক করতে। কিন্তু তার সাথে সাক্ষাতের বিষয়গুলো একরকম গোপনীয়তার সাথে হয়। যেমন ধরেন, প্রথম যখন শুনলাম যে নেতারা প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেই বৈঠকে বা সেই সাক্ষাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামালও ছিলেন বলে জেনেছি। তার সাথে যখন আমার এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করেছি, তিনি ওই বৈঠক প্রসঙ্গে বলতে রাজি হন নাই। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ এর 5 জন প্রতিনিধি দেখা করে এলেন শেখ হাসিনার সাথে। সেখানেও আমি যোগাযোগ করেছি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে। তিনি অন্যান্য বিষয়ে বলতে চান, কিন্তু এই বৈঠক সম্পর্কে বলতে চান না। এখানে কি কোনো গোপনীয়তাটা রাখা হচ্ছে? মানে কেন রাখা হচ্ছে এই গোপনীয়তাটা? দেখুন, এটা যদি গোপনীয় থাকতো তাহলে তো এই খবরগুলো বাইরে আসতো না। কিন্তু কি কথা আরেকটি হচ্ছে হচ্ছে সেটি যে কিন্তু গোপন, সেটি আওয়ামী কিন্তু লীগ জানা যাচ্ছে সভাপতি না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, দেখুন রাজনৈতিক বার্তা তো আমরা প্রত্যেক মুহূর্তেই, আওয়ামী লীগ সভাপতি নিজেই রাজনৈতিক বার্তা দিচ্ছেন, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে তিনি সরাসরি বার্তা দিচ্ছেন। দলের বক্তব্য তো প্রত্যেক মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে, দলের বক্তব্যের মধ্যে তো কোনো ধরনের কোনো গোপনীয়তা নেই। দল কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, দল কিভাবে এগোতে চায়, গোপনীয়তা রাজনীতি তো আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগ কি করতে চায়, কাদেরকে বৈধ বলছে, কাদেরকে অবৈধ বলছে, আওয়ামী লীগ তো কোনো কিছু পরিষ্কার করতে বাকি রাখেনি। এবং সেই জনগণের উপর ভরসা করেই তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য গণতান্ত্রিক সংগ্রামকে অব্যাহত রাখতে চাচ্ছে। আর যে রাজনৈতিক সাংগঠনিক সক্রিয়তার কথা আপনি বলছেন, সেটি 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই সেই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সংগঠনকে সক্রিয় করা, সংগঠনকে চাঙ্গা করা, এবং শুধুমাত্র কিন্তু দলীয় নেতাকর্মীদের নয়, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের আওয়ামী লীগ সভাপতি দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে সাহস দেওয়া, অভয় দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি ক্রমাগত ভাবে আমাদের ঐক্যবদ্ধ করা, সংগ্রামকে সুসংগত করার ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে নেতৃত্ব যাচ্ছেন। দিচ্ছেন। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আল জাজিরাকে দেওয়া সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব অজয় তিনি বলেছেন তার মা বৃদ্ধ হয়ে গেছেন, তার মা রিটায়ার করবেন, সেই অবস্থায় কেউ অনন্তকাল বাঁচেন না, এরকম একটা অবস্থা। কিন্তু আপনিও যাচ্ছেন, দেখা হচ্ছে, মানে সেই রকম অবস্থা, তাকে বৃদ্ধ বা রিটায়ার করার মতো অবস্থা এরকম কি তার আসলে আপনাদের মনে হচ্ছে কিনা? আপনার আগের কথার সাথে যদিও খুব একটা মেলে না, তারপরেও প্রশ্নটি করছি যে দেখছেন কিনা সেই অবস্থা যেরকমটা সজীব অজয় দাবি করছেন। দেখুন, এটা একটি একটি প্রশ্নের প্রেক্ষিতে সে উত্তরটি দেয়া, এবং এটি আমাদের যে রাজনৈতিক কর্মপরিকল্পনা, আমাদের দলের যে কর্মপরিকল্পনা রয়েছে, এটি গণতন্ত্রকে ফিরে এনে এবং শেখ হাসিনার একটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেটি বাংলাদেশের গণ আন্দোলনের মধ্য দিয়ে, এটির সঙ্গে আসলে কোনো ধরনের বিরোধাত্মক পরিস্থিতি তৈরি করে বলে আমি মনে করি না। আচ্ছা, মানে নেতৃত্ব থাকছেন না শেখ হাসিনার, তেমনটাও সজীব জয় দাবি করেছিলেন যে দেশে প্রত্যাবর্তন করলে সেটি শেখ হাসিনার নেতৃত্বে হবে না। মানে নেতৃত্ব নিয়ে কি কোনো কোন্দল আছে দলে? প্রশ্নই আসছে না। দল ঐক্যবদ্ধ, দল সুসংহত, এবং যেটি এখানে যে রাজনৈতিক যে বার্তাটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক যে সংগ্রাম, সেটি বাংলাদেশের জনগণ নির্ভর। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সেই সংগ্রাম করবে, এবং শেখ হাসিনা সেই লড়াই সংগ্রাম এবং ঐক্যের প্রতি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম চলমান রয়েছে, এই সংগ্রামের সফলতা, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এই সবকিছু আসলে একই বিন্দুতে মিলে আসে।
আমি মনে করি যে সেই রাজনৈতিক বার্তাটি আসলে জি, পরিষ্কার। স্পষ্ট। একদম শেষ প্রশ্নে আসি। আসলে শেষ প্রশ্ন, আমি একটু বুয়েট প্রসঙ্গে আসবো। কিন্তু আন্তর্জাতিক তৎপরতার প্রসঙ্গটা একটু, যে আমরা সেই যে ওয়াশিংটন পোস্টে যে একটা খবর ছাপা হলো বা যুক্তরাষ্ট্র এম্বাসি থেকে একটা কথোপকথন লিক হয়ে গেল, সেখানে দেখা গেল যে যুক্তরাষ্ট্র একরকম জামাতকে সমর্থনই করছে এবং বিএনপির একরকম বিরোধিতা আছে সেখানে। আম সেটা একটা স্পষ্ট। আবার অন্যদিকে ভারতের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা তারেক রহমান মানে পররাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাৎ করে সুপ্রতিবেশী সুলভ বার্তা দিয়ে আসতেন, একটা একটা ভালো বেশ কথোপকথন হয়েও গেল। আবার ভারতের পার্লামেন্টেও বেগম জিয়ার জন্য শোক প্রস্তাব হচ্ছে, একটা মানে বিএনপির সাথে সৌজন্যতা বাড়ানোর একটা প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের তৎপরতাটা কেমন? মানে যুক্তরাষ্ট্র জামাতকে চায়, ভারত বিএনপিকে চায়, এরকম কি পরিস্থিতি? আওয়ামী লীগকে কি কেউ চায় আন্তর্জাতিকভাবে? আওয়ামী লীগ তো মনে করে মানুষের আমাদের আহ, ক্ষমতার কেন্দ্র হচ্ছে জনগণ। এবং আজকে দেখুন যে আজকে যখন আপনি ক্ষমতার জন্য দর কষাকষি করছেন, আপনি নির্ভর করছেন ইলেকশন কমিশনার কি করছে, আপনি নির্ভর করছেন যমুনা থেকে কি সিদ্ধান্ত আসছে, এবং আপনি বাংলাদেশের আপনি রাজনৈতিক ক্ষমতায় অভিষিক্ত হতে যান সেটির উপর জনগণের সার্বভৌমত্বের উপর বিশ্বাস না করে, ভরসা না করে আপনি যখন আহ, বিভিন্ন ধরনের তৎপরতার উপর নির্ভর করেন, এটি প্রমাণ করে যে আপনার জনগণের সমর্থনটি আসলে নেই। কিন্তু আপনারাও আজকে করছেন, আওয়ামী লীগের আপনারাও যে আন্তর্জাতিক তৎপরতা চালাচ্ছেন, বিভিন্ন লবিং করছেন, তো আপনারাও এমনটা না তো না যে আপনারা করছেন না কিছু। দেখুন একটা রাজনৈতিক দলের যে সংগ্রাম সেটি সেই সংগ্রামটি জনগণকে কেন্দ্র করে, এবং সেই সংগ্রামটিকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক দলের কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে। আওয়ামী লীগ সেটিতেই ফোকাস করছে, এবং বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, যেটি তো আমরা মনে করি যে সেটি আহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, গণতন্ত্র হরণের ঘটনার ক্ষেত্রে যেন একটা আন্তর্জাতিক জনমত গড়ে ওঠে, আন্তর্জাতিক জনমতকে প্রাধান্য দেয়া, সেটিকে ফ্যাসিলিটেট করা, সেই লক্ষ্যে একটা রাজনৈতিক দল, আধুনিক রাজনৈতিক দল অবশ্যই ভূমিকা রাখে। কিন্তু অবশ্যই আমাদের রাজনৈতিক আন্দোলনই আমাদের আমাদের গণতান্ত্রিক সংগ্রামের মূল চাবিকাঠি। কিন্তু সেই ভূমিকাটা কি সফল হচ্ছে আপনাদের, সেই ভূমিকাটা? কারণ ওই যে সেই মানে অনানুষ্ঠানিক বা পর্দার পেছনে যে আলোচনাগুলো হচ্ছে, সেগুলোতে তো এক একটা দলের প্রতি এক একটা সুপার পাওয়ারের সমর্থন অনেকটা স্পষ্ট হচ্ছে। সেখানে আপনাদের মানে সেই ভূমিকা, লবিংয়ের ভূমিকা বা তৎপরতার ভূমিকা কতটা সফল হচ্ছে? আপনাদেরকে কি কেউ চাইছে? চাওয়া না চাওয়ার প্রশ্নটি আসলে নয়। দেখুন, এখানে যেটি নির্বাচনটা যে অন্তর্ভুক্তিমূলক নয়, এটি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন, তাদের মূল্যায়ন, এই মূল্যায়নগুলো তো কিন্তু নানাভাবেই ফুটে আসে। সেটি আসছে কি আন্তর্জাতিক সাদ্দাম হোসেন? এটা তো গণমাধ্যম খুবই বলুন, অদ্ভুত আমাদের একটা বিষয় আহ, দেখলাম। বি- আসছে কি আসলে? কারণ কি দেখেন, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাই বদলে দিল এখন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তারা এখন বোঝাচ্ছে যে জনগণের সব সেক্টর যদি ভোট দিতে পারে তাহলেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাটা কিন্তু ভিন্ন ছিল। তখন তারা বলতো যে সকল দল আসলে থাকতে হবে নির্বাচনে। এরকম জাতিসংঘের পক্ষ থেকেও সংজ্ঞাই একরকম বদলে গেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কোথায় আন্তর্জাতিক মানে আপত্তির জায়গা দেখছেন? না, যেটি আমরা মনে করি যে এটি একটা ইভলভিং সিচুয়েশন, এবং অবশ্যই কিছু মূল্যায়ন আছে যে নির্বাচনটা যে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, যে বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান, সংকট যেটি রয়েছে সেটির সমাধান হচ্ছে না, এটি কিন্তু নানাভাবে প্রকাশ্যে, প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা মূল্যায়নই কিন্তু উঠে আসছে। বা আমরা বিশ্বাস করি যে আমাদের যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটির আলোকে এটি এই বার্তাটি আরো পরিষ্কার এবং আরো শক্তিশালী ভাবে আসবে। জি, আসবে বলে মনে করছেন। কিন্তু আমি ওই তো ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এগুলো দেখছিলাম যে তারা আসলে অন্তর্ভুক্তি নির্বাচনের সংজ্ঞা বদলে দিয়ে এখন মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রয়োজনীয়তা তারা ওইভাবে অনুভব করছে না। সেটি আমি বলছিলাম যে কারা তাহলে বুথ করছে। যেমন ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন রাষ্ট্রদূত, পশ্চিমা রাষ্ট্রদূতরা মিলে যৌথ বিবৃতিও দিত বিভিন্ন সময়। এখন আসলে সেটা দেখাও যাচ্ছে না। ফলে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে আন্তর্জাতিক অঙ্গন থেকে, ক্ষেত্র থেকেও কি সেই চাপটা হচ্ছে কিনা, আপনাদেরকে কেউ চাইছে কিনা। আর একটা প্রশ্নের, শেষ প্রশ্নে যাই। দেখছিলাম একটা খবর আজকের পত্রিকাতে যে বুয়েটের ছাত্রলীগের নতুন কমিটি, সভাপতি তানভীর মোহাম্মদ স্বপ্নীল, সহসভাপতি, সাধারণ সম্পাদকের পদ আছে। এটি আসলে, এই খবরটি আসলে কি? আসলেই বুয়েটে এরকম এই সময়ে, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটা সংগঠন বাংলাদেশে, অন্তত এই কমিটিটা হয়েছে? হ্যাঁ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে, এবং বুয়েটের যারা মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামে সক্রিয় আছে, নানাভাবে ভূমিকা রাখছে, তাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এবং আমরা একটা পরিষ্কার বার্তা দিতে যে আজকে দেখুন যে ছাত্রলীগের উপরে দমন পীড়ন, এই এই দখলদার সরকারের নিষেধাজ্ঞা, এই সমস্ত বাস্তবতা থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু, আমরা বলেছি যে আমরা প্রকাশ্যে কার্যক্রম চালাবো, আমাদের সাংগঠনিক কর্মসূচি, আমাদের সাংগঠনিক কমিটি, আমাদের কর্মকৌশল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু উন্মুক্ত থাকবে, উন্মুক্ত ভাবেই
আমাদের সততা, আমাদের যে আদর্শিক অঙ্গীকার রয়েছে সেটির উপর ভর করেই আমরা ভূমিকা রাখতে চাই। আমরা আমাদের ছাত্র রাজনীতিতে আমাদের গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে চাই। আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন প্রক্রিয়া আসলে সেটিরই উদ্দেশ্য, এবং কিন্তু এখানেই শুধু নয়, বাংলাদেশের এই সকল ছেলেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। অনিরাপদ হয়ে যাবে না? কারণ তারা নিষিদ্ধ ঘোষিত একটা ছাত্র সংগঠনের সদস্য। তারা প্রকাশ্যে কাজ কি করে করবে? তাদের মানে অনিরাপদ হয়ে যাবে না তারা? দেখুন, নিষেধাজ্ঞা তো তারা শুরু থেকেই অব্যাহত রেখেছে। 5ই আগস্টের পর থেকেই তো তারা দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে, কিন্তু এর মধ্য দিয়েই তো আজকে 5 লক্ষের অধিক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। তারপরও কি ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, যারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, হুম। তারা তো তাদের সংগ্রামকে আরো শক্তিশালী করছে, তারা তো আরো ক্ষিপ্র হচ্ছে, তারা তো আরো বেশি রাজপথে নামার ব্যাপারে তাদের উন্মাদনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা, জনমত গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা, মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে তারা সেই সাহসিকতার সঙ্গে আসলে তারা সেই লড়াইটা লড়তে চায়। কারণ তারা মনে করে যে 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 গণতান্ত্রিক কারণ এবং দেশের প্রতি দায়িত্ববোধ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে, সে কারণে আসলে সেই সাহসটুকু ছাত্রলীগের নেতাকর্মীদের আছে, জি। সেই মনোবলটুকু তাদের আছে, সেই সততাটুকু তাদের আছে। যে সেই সাহস, সেই মনোবলের জায়গায় আপনাদের কি কোনো কোথাও ঘাটতি আছে? কারণ গার্ডিয়ানে আপনাকে রেফার করে বলছেন যে কলকাতায় আপনারা ঠিক জেলের ভয়ে যে আছেন তা নয়, বরং ফিরে গেলে আপনাদের মেরে ফেলবে। এ কারণেই যারা আছেন কলকাতায়, মানে সে কারণেই আছেন, জেলের ভয় নয় বরং মেরে ফেলার ভয়। দেশে তো অনেককে মেরে ফেলছে, সে খবরটাও আসছে আমাদের কাছে। আর অনেকে আছেন জেলে, তাদের স্ত্রী সন্তানদের সাদ্দামের মতো আর এক সাদ্দাম, তার মতো অনেকের পরিণতি হচ্ছে। এখন কি বিষয়টা অনেকটা হিজ হিজ হুজুজ, বা যার যার তার যার মতো যে পালিয়ে আছে, যে পারছে সে জেলে, মানে যে পারছে না জেলে যাচ্ছে বা মারা যাচ্ছে, এরকম অবস্থা যে যার যার তার অবস্থা? দেখুন, এখানে তো আর প্রশ্নটি উল্লেখ করা নাই। প্রশ্নটি উল্লেখ করা থাকলে আসলে উত্তরটি বুঝতে সুবিধা হতো। যেটি যেই প্রশ্নের প্রেক্ষিতে উত্তরটা দেয়া, সেটি হচ্ছে যে আমি ব্যাখ্যা করেছিলাম 5ই আগস্টের পরে কি পরিস্থিতির মধ্যে আমাকে থাকতে হয়েছিল, এবং আমি প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করা, দেশের অভ্যন্তরে থাকার নিরাপত্তা, আইনগত সুবিধা, এমনকি জেলের ভিতরে নিরাপত্তা থাকবে কিনা, এটি আমি মূল্যায়ন করার চেষ্টা করছিলাম। এবং যখন আমার রাজনৈতিক অবস্থার আলোকে, মূল্যায়নের আলোকে এটি মনে হচ্ছিল যে সেই কোনো ধরনের, এমনকি জেলের ভিতরে নিরাপত্তা কিংবা আইনগত কোনো ধরনের সুরক্ষা কিংবা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার মতো ন্যূনতম বাস্তবতা থাকা, সেটি থাকলে এই দেশের বাইরে আসার প্রশ্নটা আসতো না। যখন আসলে হত্যার বিষয়টি একটা সামষ্টিক একটা পরিস্থিতি তৈরি হয়ে দাঁড়িয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আসলে দেশ ত্যাগ করতে হয়েছে। এটি ছিল আসলে প্রশ্নের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ উত্তর। যে এটা আপনি গার্ডিয়ানের উত্তরটা বলছেন, কিন্তু ওই যে আমি এটাও জিজ্ঞাসা করছিলাম যে আপনারা পেরেছেন, যারা তারা আসলে দেশ ত্যাগ করেছেন বা পালিয়েছেন, যারা পেরেছেন, আর যারা পারেন নাই তারা দেশে আছেন, জেলে আছেন, অনেকে মারা যাচ্ছেন, অনেকে আসলে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এরকমটা একটা পরিস্থিতি, এই বাস্তবতা আসলে আছে। এটাই আমি জিজ্ঞাসা করছিলাম। তাহলে কি এখন হিজ ইজ হুজু, যার যারটা শেষে দেখছে যে কেউ জেলে যাচ্ছে, কেউ আসলে মারা যাচ্ছে, আর যারা পারছেন দেশের বাইরে আছেন? দেখুন, সবাইকেই দেশে ফিরতে হবে। আমরা যারা গণতান্ত্রিক সংগ্রাম এবং এই দলের যারা কর্মী রয়েছি, সবাইকে আমাদের ধাপে ধাপে দেশে ফিরতে হবে, এবং অবশ্যই সেই আহ, আমরা অবশ্যই দেশে ফেরার জন্য আমাদের সেই একাগ্রতা, সেই দৃষ্টিভঙ্গি এবং যে উন্মুখ হয়ে থাকা নিজের দেশের প্রতি, সেটা তো আছে। আমরা রাজনীতি করি, জেল জুলুম কিংবা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা, সেটি তো অবশ্যই আমরা অবশ্যই সেটার জন্য প্রস্তুত রয়েছি, এবং সেটি আমরা করব। আমরা রাজনীতি করে কোনো কিছুতে পরোয়া করে কিংবা পিছপা হয়ে সেই রাজনীতি, আজকে যেটি ঘটেছে এটা সাময়িক কৌশলগত অবস্থান পরিবর্তন, এটির বাইরে আসলে কোনো কিছুই নেই। আজকে দেশের অভ্যন্তরে যারা লড়াই করছে, সংগ্রাম করছে, আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে তারা আমাদের কাছে নায়ক, এবং আমরা তাদের লড়াই আমরা সহযোদ্ধা হতে চাই। এবং আমরা আজকে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে থেকে যারা যেখানে যেভাবে কাজ করতেছে, সেই সেই ঐক্যবদ্ধ কাজটিকে যেন আরো দৃঢ় করা যায়, সুসংহত করা যায়, লক্ষ্যের অভিমুখে আরো ত্বরান্বিত করা যায়, সেই কাজটা আমরা করছি। কিন্তু চূড়ান্ত ভাবে সেই লড়াই আমাদের দেশের অভ্যন্তরে গিয়ে আমাদের সেই গণতান্ত্রিক সংগ্রামকে শক্তিশালী করতে হবে, এবং সেই প্রস্তুতি আমাদের রয়েছে। জি, তার কি কোনো পূর্বাভাস বলবেন? মানে কোন সময় টাইমলাইন আছে কোনো? আমরা মনে করি যে সেটি দ্রুততার সঙ্গেই হবে, এবং বিশেষ করে এই চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই চলমান রাজনৈতিক পরিস্থিতির আচ্ছা, আচ্ছা, আলোকে ঠিক আসলে আছে। আমাদের মানে সিদ্ধান্ত বুঝলাম ওই গ্রহণ করতে দ্রুততাই হবে। আসলে, মানে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই, দ্রুততার সাথেই আপনি বলছেন। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। দেখা যাক দ্রুততা আসলে সেদিকে কতদূর গড়ায় বা কতটুক সময় এর কথা আপনি বলছেন। নিশ্চয়ই সামনে সময় বলে দেবো, আপনার সাথেও সামনে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।